যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আমাদের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম নুসরাত জাহান মিম। সরকারপাড়া, লোহাগড়া, নড়াইল থেকে তিনি লিখেছেন। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি লিখছেন, অসংখ্য ধন্যবাদ আমার ঘটনা ৮০তম এপিসোডে পড়ে শোনাবার জন্য। সময়ের স্বল্পতার কারণে আর ঘটনা লেখা হয়নি, তবে আজ আমার জীবনের সেই রহস্যময় অধ্যায়ের কথা লিখছি। পৃথিবী বড়ই রহস্যময়। এই রহস্যের সমাধান করতে গেলে যেন অতল গভীরে হারিয়ে যেতে হয়, কিন্তু উত্তর মেলে না। শ্রোতাদের বোঝার জন্য ঘটনার কিছু অংশ লিখছি। ২০১৯ সাল রহস্যময় ভাবে আমার শরীরে চিহ্নের সৃষ্টি হয়। এরপর থেকে আমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। দেখতাম গ্রামে আগুন জ্বলছে, গ্রামের লোকেরা আমার কাছে সাহায্য চাইছে। স্বপ্নে দেখতাম আমি সেই গ্রামে হঠাৎ করে গিয়েছি। আমার কাছে মনে হতো যেন স্বপ্ন নয়, সত্যি। স্বপ্নে আমি দেখতে পাই গ্রামের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমি পড়ে যাই, বেশ ব্যথা পাই। সকালে উঠে দেখি আমার হাতে পায়ে রক্ত নীল হয়ে জমাট বেঁধে আছে, পায়ে মাটি লেগে আছে। এরপর স্বপ্ন এবং বাস্তবতা একসাথে মিশিয়ে যেতে শুরু করে, যার মাধ্যমে আমার জীবনে নতুন অধ্যায়ের শুরু হয়। মানুষের সেই ভয়ঙ্কর আকুতি আজও আমার কানে বাজে। সাহায্য চাই, সাহায্য চাই, সাহায্য চাই। আমি স্বপ্নের মানুষগুলোকে বাস্তবে দেখতে শুরু করি। আব্বু ঢাকায় থাকে, আম্মু নানার বাসায় থাকে, আপু বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে বাইরে থাকে, আমি বাড়িতে একা থাকি। আমি দিনের বেলায় পড়ার টেবিলে পড়ছিলাম, হঠাৎ জানলা দিয়ে সেই মহিলাকে দেখতে পাই, শুনতে পাই তিনি আমাকে ডাকছেন, নুসরাত, নুসরাত। ফলে ভয় পেয়ে আমি দাদির বাসায় চলে যাই। বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে দাদির বাসায় যেতে ৫ মিনিট লাগে। আমি রাতে দাদির বাসায় থাকতে শুরু করি। ২০ মে ২০২২ সাল। আমি প্রাইভেট পড়ে আসি। সন্ধ্যায় দাদির বাসায় চলে যাই, রাতের খাবার খাই। রাত ১টা বাজে আমি পড়া শেষ করে ঘুমোতে যাই। লাইট অফ করে দেওয়ার পর থেকে আমি কারোর উপস্থিতি অনুভব করি। আমি স্বপ্নের মতো বাস্তবেও সেই গ্রামের মানুষের আর্তনাদ শুনতে পাই, কিন্তু আমি ভয় পাইনি। পেটের বাম পাশের চিহ্নটা যেন জ্বলছে। দেখি চিহ্নটা লাল হয়ে জ্বল করছে। ব্যথায় আমি ছটফট করছি। তারপর আমি ঘুমিয়ে পড়ি। এই ঘুমের মাধ্যমে আমি স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করি। এবার রাজপ্রাসাদের অন্য রুমে আমি দাঁড়িয়ে আছি। আমার শরীরে যেমন চিহ্ন আছে, ঠিক একই চিহ্ন দেখতে পাই। চিহ্ন যেন হাওয়ায় ভাসছে আর লাল হয়ে জ্বল করছে। চারিদিকে একই চিহ্ন। কারো ডাক শুনে ফিরে তাকাই। তিনি বলছিলেন, এসেছেন আপনি। আমাদের এই অপেক্ষা কবে শেষ হবে? আপনি মনে করুন আপনার দায়িত্বের কথা। আমি বিরক্ত অনুভব করি। পারিবারিক দ্বন্দ্বের কারণে আমি বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিলাম। ফলে সবকিছুই আমার কাছে বিরক্ত লাগতে শুরু করে। আমি রেগে গিয়ে জ্বলতে থাকা চিহ্নের ওপর হাত দেই। আমার মনে হয় হাত যেন জ্বলে পড়ে যাচ্ছে, মনে হয় জ্বলন্ত আগুনে হাত দিয়েছি। রাজপ্রাসাদের জানালা দিয়ে গ্রামের লোকদের দেখা যাচ্ছিল, সেখানে এখনো আগুন জ্বলছে। হঠাৎ আমি লক্ষ্য করি চিহ্নে হাত দেওয়া মাত্রই সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। সেই আর্তনাদ আর শোনা যাচ্ছে না। সেই গ্রাম যেন পুরো নিস্তব্ধ। মনে হচ্ছে এখানে কোনো লোকের বসবাস নেই। আমি ভয় পেয়ে যাই। অন্যদিকে হাতের যন্ত্রণায় ছটফট করতে থাকি। পেছনে থাকা বৃদ্ধ মহিলা হঠাৎ করে আমার সামনে চলে আসে। কিছুটা বিরক্তি নিয়ে আমাকে বলে, কেন সবকিছু বন্ধ করে দিলেন? আপনি কেন আসলেন? একদিন আপনাকে এখানে আসতেই হবে। আজকে সবকিছু থেমে গেলেও আজ থেকে ঠিক ৭ বছর পরে আপনাকে এখানে আসতেই হবে। তখন আপনি আর ফিরে যেতে পারবেন না। হঠাৎ আমার কানে দাদির ডাক ভেসে আসে। দাদি প্রচন্ড জোরে দরজা ধাক্কাচ্ছিল, কিন্তু আমি তো দাদির বাসায় ছিলাম। এখানে আমাদের বাড়িতে কি করে এলাম? দরজা খুলতে যাব এমন সময় হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করি আমার হাত ঝলসে গিয়েছে। দরজা খুলতে দাদি বকাবকি শুরু করেন। আমি কাল রাতে নাকি দাদির বাসায় যাইনি। রাতে বাসায় এসে আমাকে ডাকাডাকি করলে আমি ডাক শুনিনি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি সন্ধ্যায় দাদির বাসায় গিয়েছিলাম এবং সেখানে ঘুমিয়েছিলাম। তাহলে সকালে কিভাবে বাড়িতে এলাম? আব্বু আপু সবাই ফোন দিয়ে রাগারাগি করে। রাতে অনেকবার ফোন দেওয়া সত্ত্বেও আমি নাকি ফোন ধরিনি।
ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আপুকে সবকিছু জানাই। আপু আমার কথা কিছুটা বিশ্বাস করে। আমার কাছে মনে হতে থাকে আমি যেন ঘোরের মধ্যে আছি। 2-3 দিন বাসায় ছিলাম, কোথাও যাইনি। শরীর অসুস্থ হতে শুরু করে, ফলে আপুর বাসায় চলে আসি। এরপর একদিন আমি স্কুলে যাই। স্কুল শেষে দোকানে দাঁড়িয়ে আছি, এমন সময় সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। তিনি এসে আমার হাত ধরেন এবং আমাকে বলেন, মনে আছে তো আমার কথা? 7 বছর পর আসতেই হবে তোমাকে, আসতেই হবে। বন্ধুদের ডাকে পেছনে তাকাই, সামনে তাকিয়ে দেখি তিনি আর নেই। ওরা আমাকে বলে, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? আমি বাসায় চলে আসি। এরপর থেকে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। আমি স্বপ্নের মানুষদের মাঝে মাঝে বাস্তবে দেখতে পাই। এরপর থেকে আমি এক অদৃশ্য শক্তি অনুভব করতে পারি, যার মাধ্যমে আমি সামনে থাকা বিপদের কথা আশঙ্কা করতে পারি। সে আশঙ্কার ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়, সে ধারণা সত্যি। যা ভাবি তা সত্যি হয়। আমি কি আসলে এই পৃথিবীর কেউ, নাকি অন্য কোনো জগতে আমার থাকা উচিত? 7 বছর পর কোথায় যেতে হবে? জীবন আর প্রকৃতি অনেক রহস্যময়। জীবনের এই রহস্যময় গোলক ধাঁধার উত্তর আমি আজও বের করতে পারিনি। আমি ভূত.com-এর নিয়মিত শ্রোতা। ভালো থাকবেন, দোয়া করবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি রাসেল আছি আপনাদের সাথে। ঘড়িতে সময় রাত 12:32 এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আরও একটা আমরা ইমেইলে যাব। আশা করছি এই ইমেলটা আপনাদের ভালো লাগবে। আগের ইমেলটা ছোট ছিল, এই ইমেলটা একটু বড় হবে। সুতরাং আই হোপ যে আপনারা খুশি হবেন, পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদেরকে যে কোনো কথা জানাতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন www.facebook.com/russell.স্বাধীন এবং আমাদের স্টোরি পাঠাতে আপনারা ভিজিট করুন বা আমাদেরকে লিখুন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। চলুন আমরা চলে যাই আমাদের পরের ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Voot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। জানি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার নাম রিয়াজ। তারপরে তিনি তার ঠিকানা শেয়ার করেছেন, গৌরীপুর, ময়মনসিংহ। অনেকদিন ধরে ভাবছিলাম এই ঘটনাটি পাঠাবো, কিন্তু সময়ের অভাবে পাঠাতে পারিনি। তাই আজ লিখতে বসে গেলাম। লেখার সুবিধার্থে ঘটনাটি আমি আমার বন্ধু শাহাদাত লিখছি। লেখা বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে চলে যাই ঘটনায়। রাসেল ভাই, ঘটনাটি আমার চাচির কাছ থেকে শোনা সত্য ভয়ানক ঘটনা। চাচির চাচাতো ভাইয়ের সাথে ঘটনাটি ঘটে। আমার চাচির বাড়ি টাঙ্গাইলের কোনো এক গ্রামে, জায়গাটার নাম বলতে চাচ্ছি না।
মানা করা হয়েছে আমাকে। চাচাতো ভাইয়ের নাম সজীব। সজীবের সম্পর্কে কিছু বলেনি। সজীবের বয়স 15-16। খুব দুষ্টু স্বভাবের হওয়ায় তার বাবা মা তাকে একটা হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেয়। গ্রীষ্মের ছুটিতে সজীব বাড়িতে এসেছিল। বলে রাখা ভালো, তাদের বাড়ি থেকে কিছু দূরেই একটা খাল ছিল। সজীব তার বন্ধু কালাম ও জিহাদ মিলে পরিকল্পনা করে তারা বড়শি নিয়ে মাছ ধরতে যাবে। বড়শি দিয়ে মাছ ধরতে ধরতে কখন যেন সন্ধ্যা হয়ে আসে। খেয়ালই করেনি ওরা। হঠাৎ মাগরিবের আজান শুনে তারা বুঝতে পারে যে সময় নেই, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তারা বড়শি নিয়ে উঠে পড়ে, কিন্তু হঠাৎ তাদের মধ্যে জিহাদ বলে ওঠে, বন্ধু চল খালের ওই পার থেকে আনারস খেয়ে আসে। ও বলে রাখা ভালো, খালের ওই পাশে ছিল আনারস বাগান। তো জিহাদের কথা শুনে সজীব ও কালামও চলে যায়। খাল পারাপারের জন্য এলাকার মানুষ একটা ডিঙি নৌকা ব্যবহার করত। তারা সেই 3 জন মিলে নৌকা নিয়ে খাল পার হয়ে যায়। তারপর আনারস বাগানে যাওয়ার পরে তাদের 3 জন 3 দিক দিয়ে আনারস খুঁজতে থাকে। কালাম ও জিহাদ কোনো পাকা আনারস না পেয়ে নৌকায় এসে অপেক্ষা করতে থাকে সজীবের জন্য। ওইদিকে সজীবও কোনো পাকা আনারস না পেয়ে নৌকায় আসতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ে একটা লাল টুকটুকে আনারসের ওপরে। সে আনারস গাছটির কাছে যায়। আনারসটি এমন সুন্দরভাবে পেকেছিল যে সে লোভ করে ফেলে। সে মনে মনে ভাবে, যদি সে আনারস নিয়ে তার বন্ধুদের কাছে যায় তাহলে ভাগে কম পড়বে। তাই সে লোভ সামলাতে না পেরে কামড় বসিয়ে দেয় আনারসের ওপর। কামড় বসানোর পরে আচমকা তার মুখের ভেতর থেকে গলগল করে রক্ত ঝরতে থাকে। হাতে থাকা আনারসটি একটি বিড়ালে পরিণত হয় এবং ঝাঁপ দিয়ে ঝোপের আড়ালে ঢুকে পড়ে। এই ঘটনা দেখে সজীব চিৎকার দেয়। চিৎকার শুনে কালাম এবং জিহাদ দৌড়ে আসে। সজীব, কি হয়েছে? কি রে, চিৎকার করছিলি কেন? তোর মুখে রক্ত কেন? সবই বলবো, আগে বাড়ি চল। কি হয়েছে বলবি তো? বললাম তো বাড়ি চল। সজীবের কথা শুনে তারা নৌকার দিকে দৌড় দেয়। নৌকায় উঠে কালাম নৌকার বৈঠা বাইতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে যতই জোরে বৈঠা বাওয়া হোক না কেন, নৌকায় 1 চুল পরিমাণও নড়ছিল। নৌকা না নড়ার কারণে জিহাদ বলে, কিভাবে বাইছিস? নৌকা 1 চুলও নড়ে না, দে আমাকে দে। এই বলে বৈঠা নিয়ে বসলো জিহাদ। ঠিক একই ঘটনা জিহাদের সাথে ঘটে। এই ঘটনা দেখে তারা ভয় পেয়ে যায়। তখন সজীব সাহস করে বৈঠা বাইতে থাকে। আশ্চর্যের বিষয় এই যে সজীব বৈঠা বাইতেই নৌকা পানির মধ্যে চলতে শুরু করে। নৌকা যখন মাঝ নদীতে, ঠিক তখন নদীতে ঝড় আসার উপক্রম হয়। নৌকা এদিক সেদিক দোল খাচ্ছে। যখনই তারা নৌকার নিচে পানির দিকে তাকায়, তারা 3 জনই ঘাবড়ে যায়। তারা দেখে তাদের নৌকার চারপাশে একটা বড় মাছ ঘুরপাক খাচ্ছে। মাছটির মুখ বিভৎস ভয়ানক, মুখ ভর্তি কেমন হিংস্রতা। এটা দেখে কালাম ও জিহাদ চিৎকার করতে থাকে, আর সজীব শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকা বাইতে থাকে আর পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকে। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়। তারা নৌকার আশেপাশে আর কিছু দেখতে পায় না। সেই মাছটিকেও আর দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি করে পাড়ে পৌঁছে বাড়ির দিকে দৌড়াতে থাকে। বাড়িতে আসার আগে তারা 3 জন কথোপকথন করে, যদি তারা বাড়িতে গিয়ে সবাইকে ঘটনা বলে তাহলে বকা খেতে হতে পারে। তাই তারা পরিকল্পনা করে কাউকে কিছু বলবে না। ওই দিন রাতে যে যার মতন বাড়ি চলে যায়। সজীবও বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। সজীবের বাবা ছিলেন একটা প্রতিষ্ঠানের দারোয়ান। অফিস থেকে ফিরতে 9টা-10টা বেজে যায়। ছেলে বহুদিন পর বাড়িতে এসেছে। ছেলেকে দেখতে ছেলের রুমে যায়। গিয়ে দেখে তার ছেলে ঘুমিয়ে আছে, আর ছেলের পাশে একটি সাপ পেঁচিয়ে ফনা তুলে আছে। এটা দেখে রুমের লাইট অন করতেই সে সাপটিকে চৌকির নিচে চলে যেতে দেখে। তার বাবা শীঘ্রই এসে চৌকির নিচে দেখতে থাকে, কিন্তু দেখে চৌকির নিচ একদম ফাঁকা। তখন সজীবের বাবা সজীবের মাকে সব ঘটনা খুলে বলে। সজীবের মা উত্তরে বলে, আরে ধুর, এতবার সাইকেল চালিয়ে এসেছো তো, শরীর ক্লান্ত, তাই ভুলভাল দেখছো। সজীবের বাবাও চোখের ভুল ভেবে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সজীবের বাবা ঘুম থেকে উঠে ছেলের রুমে এসে ছেলের মাথায় হাত বুলাতে থাকে। যখন ছেলের মাথায় হাত বুলায় তখন সে স্পর্শ করে দেখে তার শরীর আগুনের মতো গরম। সজীবের বাবা সজীবের মাকে ডাক দেয়, বলে সজীবের শরীরে প্রচন্ড জ্বর, একটু পানি আর শুকনো তাওয়েল নিয়ে আসো। মাথায় পানি দেয়। সজীব পানির স্পর্শ অনুভব করতেই তার ঘুম ভেঙে যায়। তার শরীরের জ্বর দেখে নিজেই ভয় পেয়ে যায়। তারপর সজীব কাল সন্ধ্যার ঘটনাটি ভয়ে ভয়ে তার বাবা মাকে বলে। বাবা মাও ঘটনা শুনে বুঝতে পারেন যে তাদের ছেলে কোনো কিছুর আসরে পড়েছে। সজীবের বাবা ঘটনা শুনে সজীবকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যে ঝাড়ফুঁক করেন।
ইমাম সাহেব সজীবকে দেখে বুঝে পেরে সজীবের কিছু একটা হয়েছে। সজীবের বাবা সজীবকে নিয়ে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পরে খবর পায় কালাম ও জিহাদও নাকি প্রচন্ড জ্বরে পড়েছে, তাদেরকেও নাকি ঝাড়ফুঁক করা হয়েছে। ওই দিন সজীবের বাবার আর অফিসে যাওয়া হয়নি। বাজার থেকে ওষুধ এনেছে জ্বর কামানোর জন্য। ওই দিন রাতে সজীব ঘুমিয়ে আছে, তাকে দেখতে তার বাবা আসে। আশ্চর্যের বিষয়, ঠিক গতবারের মতো একটা সাপ দেখে তার সন্তানের পাশে ফনা তুলে আছে। বিষয়টা স্পষ্ট দেখার জন্য লাইট অন করে। এবারও সাপটি চৌকির নিচে চলে যায়। যখনই চৌকির নিচে দেখতে যাবে তখনই দেখে সাপটি উধাও। এই ঘটনা ঘটার পরে সজীবের বাবা ওই দিন রাতে সজীবের সাথে ঘুমিয়ে পড়েন। পরের দিন সজীবকে নিয়ে একটা ভালো কবিরাজের কাছে যান। কবিরাজ বলে সে কোনো প্রকার ঝাড়ফুঁক করে না, সন্ধ্যার পরে আসতে। কবিরাজের কথা অনুযায়ী তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে। কবিরাজ ঝাড়ফুঁকের জন্য প্রস্তুত। সজীব ও তার বাবাকে কবিরাজের সামনে এসে বসতে বলে। সজীবের বাবা খেয়াল করছে কবিরাজ ওপর দিকে তাকিয়ে ইশারা করে কার সাথে যেন কথা বলছে, ভাব বিনিময় করছে। কিছুক্ষণ পর কবিরাজ বলে ওঠে, সজীব যে গাছ থেকে আনারস পেরেছিল ওই গাছে জিনদের এক সর্দার ধ্যানে বসেছিল। সজীব ওই আনারস পেরে জিনের ধ্যান ভঙ্গ করেছে, যার কারণে জিনটি রেগে যায়। জিনটি ভালো জিন হওয়ায় ওদের বেশি ক্ষতি করেনি। কবিরাজের কথা শুনে সজীবের বাবা বলে ওঠেন, এই সমস্যার সমাধান কি? উত্তরে কবিরাজ বলেন, দেখেন, সমস্যার সমাধান করতে গেলে ওই জিনকে হাজির করতে হবে, আর এই জিনকে হাজির করতে কবিরাজকে কিছু জিনিস জোগাড় করতে হবে। তাই কিছুদিন সময় চেয়ে সজীবকে বিদায় দিয়ে দেন। ওই দিন রাতে সজীবকে নিয়ে বাড়িতে এসে যান এবং সজীব তার রুমে ঘুমিয়ে পড়ে। ওই দিন আর কোনো সমস্যা হয়নি, ঘটনা ঘটেনি। পরের দিন রাতে সজীব রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার বাবা তাকে দেখতে তার রুমে আসে। বিস্ময়কর বিষয়, আজও দেখে তার ছেলের পাশে সাপটি ফনা তুলে আছে। এবার রাগে তিনি সাপটি মারার জন্য লাঠি নিয়ে আসেন। এসে দেখে সাপটি আগের মতোই ফনা তুলে বসে আছে। এটি দেখে তিনি আস্তে আস্তে গিয়ে সজোরে আঘাত করে বসেন, কিন্তু লাঠির আঘাত গিয়ে পড়ে সাপের লেজের অংশে, যার ফলে সাপটির লেজ ছিঁড়ে যায় এবং সাপটি আধকাটা শরীরেই খুবই দ্রুত চৌকির নিচে চলে যায়। তৎক্ষণাৎ তিনি চৌকির নিচে খোঁজাখুঁজি করেন, কিন্তু সাপটিকে কোথাও পাননি। এই ঘটনা ঘটার পরে বাড়ির সবাই একত্রিত হয়ে সজীবের বাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত শব্দ করছিলে কেন? তিনি যা যা ঘটেছে সবাইকে সবকিছু বলেন। এটা শুনে সবাই বিস্মিত হয়ে যায়। ওই দিন রাতে আর কেউ ঘুমায়নি। পরের দিন রাতে যখন সজীবের বাবা অফিস থেকে সাইকেল চড়ে বাড়ি ফিরছিল, তখন সময় 9টা বা 9:30 বাজে। তিনি দেখতে পান একটা সাপ রাস্তার উপরে আড়াআড়ি ভাবে শুয়ে পুরো রাস্তাটিকে ঘিরে রেখেছে। এটা দেখে তিনি প্রচন্ড ভয় পান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, আবার টর্চ লাইট দিয়ে দেখতে থাকেন মানুষ আছে কিনা। কিন্তু ওই সময় চারিদিকে একেবারে নিস্তব্ধতায় ভরে গেছে। ঝিঝি পোকার ঝিঝি শোনা যাচ্ছে। ওইদিকে সাপটি আস্তে আস্তে ওনার দিকে অগ্রসর হয়। তিনি তার টর্চ লাইটটা সাপের মুখের দিকে ধরে বসেন। এটা যেন তার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি দেখতে পান সাপটির বিভৎস ভয়ানক চেহারা, মুখের ওপর কেমন যেন দাগ। লাইট ধরার কারণে সাপটি যেন রেগে গিয়ে তার দিকে অগ্রসর হচ্ছে। তিনি এটা দেখে রাস্তার বিপরীত দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। যখনই তিনি রাস্তার বিপরীতে সাইকেল ঘুরিয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যে বিস্মিত হয়ে যান। এদিকে সাপটাও রাস্তাটাকে ঘিরে রেখেছে এখনো। তিনি যেন কোনো মায়ায় আটকে গেছেন। তিনি তখনই শরীরের সকল শক্তি দিয়ে প্যাডেল করতে থাকেন। সাইকেলটি সাপের ওপর দিয়ে চালিয়ে বসেন। তিনি প্যাডেল মারছেন তো মারছেন, কিন্তু সাইকেল যেন আস্তে আস্তে এগোচ্ছে। যখনই তিনি সাইকেলের চাকার দিকে লক্ষ্য করেন, তিনি দেখতে পান সাইকেলের চাকাতে সাপটি পেঁচিয়ে আছে। এটা দেখে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। ওইদিকে এত রাত হতে চলেছে দেখে তিনি বাড়ি না ফেরার কারণে বাড়ির সবাই চিন্তিত। সজীবের মা তার বাবাকে অফিসে কল করেন। অফিস থেকে বলেন তিনি তো প্রতিদিনের মতো ডিউটি শেষ করে বাড়ি চলে গেছেন। সজীবের মা কল কেটে দেন, আর বাড়ির সকলে বলেন তিনি তো অফিসেই নেই, অফিস থেকে নাকি অনেক আগেই বেরিয়েছে। এই বলে কান্না শুরু করে দেয় সবাই। পুরুষরা ওনাকে সান্ত্বনা দেয় আর সজীবের বাবাকে খুঁজতে বের হয়। কিছু দূর যেতেই তারা দেখে সজীবের বাবা রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পাশেই সাইকেলটি, সকলে ধরাধরি করে ওনাকে বাড়িতে নিয়ে আসেন। সকালে ওনার জ্ঞান ফেরে। তারপর সকলকে তিনি কাল রাতের ঘটনা খুলে বলেন। এরপরে অফিস থেকে নানা অজুহাত দেখিয়ে কিছুদিনের জন্য ছুটি নেন। এরপর প্রতিটি রাত তাদের জন্য কালো রাত হয়ে দাঁড়ায়। এবার বাড়ির সকলের সাথেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। কেউ ওয়াশরুমে গেলে ওয়াশরুমের
দরজার সামনে সাপ দেখতে পান। ঘুমাতে যাবার সময় বিছানায় দেখেন সাপ শুয়ে আছে। আর সজীবের সাথে এখন আরো রহস্যময় ঘটনা ঘটছে। প্রতি রাতেই সজীব আবোল তাবোল ভাষায় কাকে যেন গালিগালাজ করতে থাকে। কেউ যদি সজীবকে কিছু জিজ্ঞেস করে সে কোনো প্রকার উত্তর দেয় না, বরং অপরিচিত ভাষায় গালাগালি করে। এভাবে চলতে থাকে প্রতিটি কালো রাত। এদিকে কবিরাজ কল দিয়ে বলছে সজীবকে নিয়ে আসতে। কবিরাজের কথা মতো সজীবের বাবা ও জ্যেষ্ঠ চাচির আব্বা সজীবকে নিয়ে সন্ধ্যায় বাড়ি থেকে রওনা হন। পথে কোনো বিপদ হবে কিনা আগে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এটা ভেবে পানি পড়া নিয়ে এসেছিলেন, কিন্তু কেন জানি আজ রাস্তায় কোনো প্রকার সমস্যা হয়নি। 8টার দিকে তারা কবিরাজের বাড়িতে এসে পৌঁছায়। কবিরাজ আসন প্রস্তুত করে সজীবকে নিয়ে আসতে বলেন। তারা সজীবকে নিয়ে আসলো। কবিরাজের কথা মতো সজীবকে কবিরাজের সামনে এনে বসানো হলো। কবিরাজ বলল, ঘরের দরজা জানালা ও লাইট অফ করে দেন। আপনারা আমার পিছনে এসে বসেন আর কোনো প্রকার শব্দ করবেন না। কবিরাজের কথা মতো ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হয়। লাইট মেরে কবিরাজের পেছনে এসে বসলেন সজীবের বাবা ও জেঠা। পুরো ঘর অন্ধকার, কিন্তু মোমবাতির আলো জ্বলছে সজীবের সামনে। কবিরাজ মন্ত্রপাঠ শুরু করলেন। কই কোনো কিছুই তো কাজ করছে না। এভাবে প্রায় আধ ঘন্টার মতো মন্ত্রপাঠ। হঠাৎ আচমকা প্রকট শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে বাইরে যেন ঘূর্ণিঝড় হওয়ার উপক্রম। কবিরাজ যেন আরো একটু জোরে জোরে মন্ত্রপাঠ করছেন। হঠাৎ মোমবাতি নিভে যায়। কবিরাজও মন্ত্রপাঠ থামিয়ে দেন। সজীব মাটিতে নেতিয়ে পড়ে। কবিরাজের পড়া বালি ছিটাতে সজীব উঠে বসে ঘুমাতে থাকে। কবিরাজ সজীবকে জিজ্ঞেস করেন, কে তুই? বুঝতে পারলাম যে হাজির হয়েছে কিছু একটা। সজীবের ভেতর থেকে কবিরাজের কথা মতো উত্তর দিয়ে উল্টো বলে, আমাকে কেন ডাকলি? কে তুই এটা আগে বল। আমি কে? বড় না ছোট সব বুঝে গেছিস? এই বলে সজীবের ভেতরে থাকা জিনটি বলে ওঠে, আমি জিনদের সর্দার। বলেই ভয়ানক হাসিতে মেতে ওঠে। জিনের কথা শুনে কবিরাজ বলে, এই ছেলে না হয় ভুল বুঝে এই ভুল করেছিল, তুই কেন তাকে এই ভুলের শাস্তি দিচ্ছিস? শাস্তি? কই, আমি তাকে কোনো প্রকার শাস্তি দিতে চাইনি। তার বাবা আমার এক প্রজাকে লাঠি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে, তাই তো তার ছেলে আজ এই অবস্থা। তোর প্রজা কেন প্রতি রাতে এই ছেলের বিছানায় এসে থাকে? আমি পাঠিয়েছিলাম ভয় দেখানোর জন্য, যেন আর কোনোদিন এমন ভুল না করে। আমি তো কোনো ক্ষতি করিনি তার ছেলের, কিন্তু সে আমার প্রজার ক্ষতি কেন করলো? একে আমি ছাড়ব না বলে ভয়ানক হাসি দেয়। কবিরাজ জিনটাকে গরু ছাগল ইত্যাদির লোভ দেখিয়ে সজীবকে ছেড়ে দিতে বলে, কিন্তু কিছুতেই সে ছাড়তে রাজি না। হঠাৎ আবারও ঘর প্রচন্ড জোরে কাঁপছে। এখনই যেন ঘরটা ভেঙে পড়বে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সজীব। সজীবের বাবা জ্যাঠা চিৎকার করতে শুরু করলো। তারা কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়। সজীব নেতিয়ে পড়ে মাটিতে। কবিরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, এই জিনকে তাড়ানো আমার পক্ষে সম্ভব না। আমরা মন মরা হয়ে সজীবকে নিয়ে বাসায় ফিরে আসি। আসার পথেও কোনো প্রকার সমস্যা হয়নি। বাড়িতে সবাইকে যা যা ঘটেছে সবই বলি। শুনে সবাই কান্না করতে থাকে। এদিকে সজীবের জ্ঞান ফিরে আসে। সজীবের বাবার চাকরিটাও চলে যায় এতদিন না যাওয়ার কারণে। সবকিছু যেন অন্ধকার হয়ে যাচ্ছে সজীবের পরিবারের। এত সুন্দর ছেলেটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। শরীরের সব কয়টা হাড়ি চামড়া ভেদ করে যেন বেরিয়ে আসবে। সজীবের দাদি সারাদিন সজীবের পাশে বসে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহর কাছে প্রার্থনা করে সজীবের জন্য। অনেক কবিরাজ দেখিয়েছেন, কোনো লাভ হয়নি। এভাবে একদিন রাতে সজীবের দাদি সজীবের পাশে কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। হঠাৎ গোঙানির শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন সজীব বিছানার কোনায় গিয়ে জোরে জোরে চিৎকার করছে। গোঙাচ্ছে বললে বেশি ভালো হয়। সজীবের চোখ দুটো লাল টুকটুকে, কি ভয়ানক একটা হাসি দিয়ে নিজের শরীরের মাংস নিজেই ছিঁড়ে খাচ্ছিল সে। এটা দেখে সজীবের দাদি সজোরে চিৎকার দেয়। আর চিৎকার শুনে বাড়ির সবাই একত্রিত হয়ে সজীবের রুমে আসে। এসে দেখে সজীবের দাদি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে, কিন্তু সজীব ঘরে নেই। সবাই লক্ষ্য করে ঘরের জানালা খোলা। এটা দেখে সজীবের বাবা ও চাচি বাইরে লাইট মারে এবং বেরিয়ে যায় সজীবকে খুঁজতে। তারা সবাই দেখে সজীব দৌড়ে যাচ্ছে খালের দিকে। সজীবের পেছনে সবাই দৌড়ে যাচ্ছে, কিন্তু সজীবকে কোনোভাবেই তারা ধরতে পারছে না এবং ধরার আগেই সজীব পানিতে ঝাঁপ দেয়। সজীবের পিছু পিছু সজীবের বাবাও ঝাঁপ দেয়। ভয়ে আর কেউ নামেনি পানিতে। সজীবের বাবা পানিতে অনেক খোঁজাখুঁজি করেও সজীবকে পায় না। এলাকার সবাই তোলপাড় করে জড়ো হয়। সজীবের বাবা সারা রাত পানিতেই ছিল। যদিও আরো কয়েকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করে, তবুও পায়নি তাকে। ফজরের আজানের পরে সবাই লক্ষ্য করে সজীবের লাশ ভেসে উঠেছে। সজীবের বাবা তাড়াতাড়ি তাকে পানি থেকে তুলে এবং মৃত মানুষের জন্য যা যা করা হয় তাই করা হয়।
দুপুরের মধ্যেই লাশ গোসল দিয়ে দাফন করানো হয়। এই ঘটনায় তার পরিবার পুরো ভেঙে পড়ে। ভেঙে পড়বেই বা না কেন, এত আদরের সন্তানের অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। কোন বাবা মা মেনে নিতে চাইবে? এই বলে চাচি তার ঘটনা শেষ করেন। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ঘটনা সিলেক্টেড হলে আমাদের কাছে আরো ঘটনা আছে, ইনশাআল্লাহ পাঠাবো। ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা শেষ করার জন্য, এবং আপনি ঘটনা পাঠিয়েছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়েজ। আমি এসেছি ঢাকার খিলগাঁও থেকে। শুনি আপনার ঘটনা। ঘটনাটা ঘটে আমার সাথে ঠিক 15 তারিখ ফেব্রুয়ারি মাসের এই 2017 সালের। তো শুরুতে আমি আর আমার ওয়াইফ আর আমার বাবা মা আমরা একটি ফ্ল্যাটে থাকি। তো আমাদের ফ্ল্যাটের রুম হচ্ছে তিনটের মধ্যে প্রথম রুমে থাকে বাবা মা, মিডল রুমটা খালি, আর শেষের রুমটাতে থাকি আমি আর আমার ওয়াইফ। তো সেই ক্ষেত্রে দেখা যায় মিডল রুমটা প্রায় সময় খালি থাকে। আর আমাদের রুমে আমরা দুইজন। তো আমার ওয়াইফ, মা আর আমার ভাই ওরা গ্রামের বাড়িতে গেল 13 তারিখ সকালে। তো 13 তারিখ ওরা যাওয়ার কারণে আমি অফিসের জন্য আর যাইতে পারি নাই। তো না যাইতে পারার কারণে আমি সন্ধ্যায় বাসায় ফিরি। বাসায় ফেরার পরে খাবার দাবার শেষ করে আমার সময় মতো আমি ঘুমাই। তো ঘুমালে দেখা যায় যে রাত্রে একটা সময়ে মানে হঠাৎ ঘুম ভাঙে। আর ঘুম ভাঙার পরে আমি ভয় পাই। স্বাভাবিক আমরা সবাই যখন ঘুমাই, ঘুমের ভিতরে ভয় পাওয়ার পরবর্তীতেই আমাদের ঘুমটা ভাঙে, কিন্তু আমার ক্ষেত্রে হয় বিপরীত। তো আমার ঘুমটা ভাঙার পরে আমি ভয় পাই। তো এইভাবে সোমবার রাত্র আমার কাটলো। কাটার পরে মঙ্গলবার রাত্রে আমার তেমন আর কোনো প্রবলেম হয় নাই। আর সবচাইতে বড় কথা যেটা, যে আমি এই বাসায় উঠার পর থেকেই আমার জানালার দুইটাতে থাই লাগানো। তো এই থাইয়ের ভিতরে একটা থাইয়ের এক কর্নারে দেখা যায় যে প্রায় সময় কে যেন একটা ঢিল ছড়ে, একটা পাথরের কণা ফিকলে ঠিক যেরকম একটা আওয়াজ হয় গ্লাসে, ঠিক সেই আওয়াজটাই। আচ্ছা, আমি অনেক ক্ষেত্রে অনেক সময় জানালার পর্দা বা ঘর থেকে বের হয়ে মানে অনেকভাবে খোঁজাখুঁজি করে দেখলাম যে আসলে কিছুই নাই। তো না থাকার কারণে একটা পর্যায়ে আমি আমার ওয়াইফে বিষয়টা শেয়ার করি। তো করার পরে ও বিষয়টা অতটা পাত্তা দেয় নাই। আচ্ছা, তো না দিলে ওরা গ্রামে যাওয়ার পরে আমি সোমবার রাত্র থাকলাম রুমে একা, আমার রুমের দরজা লক করে। মঙ্গলবার রাত্র রুমের দরজা লক করে, সবসময় আমি লক করে ঘুমাই। তো ঘটনা ঘটে 15 তারিখ রাত্র, বুধবার দিন। তা আমি কম্পিউটারে গেমস খেলে আমি তখন বাজে ঘড়িতে প্রায় 1:45। তো আমি খাটে শুইতে গেলাম। তো শুইতে যাওয়ার পরে মোবাইলে দেখলাম যে 12:45 বাজে। তো শুয়ে একবার ডান পাশ একবার বাম পাশ, মানে আমার আর ঘুম আসতেছে না কোনো কারণেই। তো যাক, তারপরে কি করি, এরকম করতে করতে তখন বাজে প্রায় 2:40 থেকে 45। আচ্ছা। তো যাক, তারপরে দেখলাম যে না, তখনও ঘুম আসতেছে না। পরে মোবাইল বের করে অনলাইনে কিছু পত্রিকা পড়া শুরু করলাম। পত্রিকা পড়তে গেলে একটা পর্যায়ে দেখা গেল তখন প্রায় 3টার কাছাকাছি, 2:50 কি 55 বাজে। তো ওই মুহূর্তে আমার চোখে ঘুম আসলো। তো ঘুম আসার পরে আমি মোবাইলটা সাইডে রেখেই ঘুমালাম। তো ঘুমানোর পরে দেখা গেল হঠাৎ আমার ঘুম ভাঙে। তখন আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 3:43 কি 44 বাজে আনুমানিক। তো বাজার পরে আমি মোবাইলটা হাতে রাখলাম, আবার পাশেই মাথার সাইডে রাখলাম। তো রাখার পরে আমার কাছে এরকম একটা বিষয় মনে হলো যে আমার রুমে আমি ছাড়া আরো 4 জন মানুষের অস্তিত্ব আছে। আচ্ছা, কিন্তু আসলে রুমের লাইট নিবানো ছিল, আর বাইরে থেকে যে আলোটুকু আসতেছিল ওই আলোটুকুর মাধ্যমে আমি শুধু তাদের ফেসটা দেখতে পাচ্ছিলাম, বাট তাদের কোনো বডি আমি আর দেখতে পাই নাই। তো ফেসটা ছিল পুরাই সাদা, আর বডিটা তো সম্পূর্ণ অন্ধকারই, কিছু আর বোঝা যায়নি, কিন্তু সাদা শ্যাডোর মতো, তাও পুরো পারফেক্টলি বোঝা যায়নি আর কি তাদের ফেসটা। তো যাক, ওই মুহূর্তে আমি হঠাৎ অনেক ভয় পেলাম। তো ভয় পাওয়ার পরে আমি যে আসলে সামনের রুমে গিয়ে বাবাকে ডাকবো বা বিছানা থেকে নামবো নাকি আমি কোনো সূরা পড়বো, সেই জিনিসটাও মানে আমি বুঝতেছি না যে আমি আসলে কি করার দরকার আমার এই মুহূর্তে। যদিও আমার রুমের ওয়ালে আমি বড় করে একটা আয়াতুল কুরসি সূরা স্টিকারে প্রিন্ট করে লাগানো রাখছি, কিন্তু তারপরেও মানে ওই মুহূর্তে আমি কোনো কিছুই করতে আর পারি নাই। তো না পারার কারণে মানে আমার গলা তো শুকিয়ে গেছে ওই মুহূর্তে, শরীর পুরা অবশ। তো ওই অশরীর গুলার মানে মাথাটা আমি যতটুকু দেখলাম মানে দেখা গেছে ওইটা সম্পূর্ণ আমার কাছাকাছি। আমার মাথার পাশে আমার কম্পিউটারের চেয়ারটা,
এই চেয়ারের উপরে একজন, আমার পায়ের কাছে যেই জানালাটা ওই জানালার কর্নারে একজন, আর আমার হাতের বাম দিকে যে জানালাটা থাকে, যে জানালাটা আমি আওয়াজ পাই সব সময় কর্নার, তো ওই জানালাটাতে আরেকজন, আর আমার রুমের দরজাতে একজন দাঁড়ানো। মানে আমি তাদের বডি দেখতেছি না, কিন্তু তাদের মাথার দিকটা দেখতে গেলে বোঝা যাইতেছে যে কেউ দাঁড়ানো আছে। তো একটা ক্ষেত্রে যাক এইভাবে প্রায় অনেকক্ষণ গেল। তো যাওয়ার পরে দেখা গেল যে ওই অশরীর গুলা আসলে আস্তে আস্তে আমার দিক থেকে সরে যাচ্ছে। তো তাদের মানে সরার সময় মানে আমরা যখন সামনের দিকে আগায় হাঁটি, হাঁটতে গেলে আমাদের মুখটা থাকে সামনের দিকে, জি। কিন্তু আমরা তো পিছনে দেখতে গেলে ঘাড় ঘুরে দেখা দরকার। তো ওরার পিছনে ঘাড় ঘুরায় নাই, তো না ঘুরাইয়া ওরা এমন ভাবে হাঁটতেছে মানে যে ওরা সামনের দিকে তাকাই হাঁটতেছে, কিন্তু ওরা চারজনই আমার দিকে মুখ করে, আমার দরজা প্লাস আমার এই চেয়ার থেকে দুজন হাঁটতে হাঁটতে মানে আমার পায়ের কাছ দিয়ে গেল, দুইজন দুই জানালায়, আর দুই জানালার পাশে তো মানে ওই একজন পায়ের কাছে আর একজন ওই জানালায় আগে থেকেই ছিল। তো দেখলাম যে অনেকক্ষণ পরে মানে প্রায় ফজরের সময় হয়ে আসছে ওই মুহূর্তে। তো ওরা মানে চলে যাইতেছে, চলে যাওয়ার সময় এমন একটা ভাব দেখলাম আমি তাদের চোখে যে আসলে তারা মানে কি যে করবে আমার আসলে তারা নিজেরাও বুঝতেছে না। মানে আমি বুঝলাম না যে আমি তাদের আসলে কোন ধরনের ক্ষতি করলাম বা কি দোষটা ছিল আমার ওই দিন। আর যাওয়ার সময় তাদের চোখে মানে লাল রঙের আগুন জ্বলতেছিল এক কথায়, দাও দাও। তো এই আগুন দেখার পরে আমি আরো ভয় পাইলাম। তো ভয় পাওয়ার পরে আসলে কি যে করব বা কি হবে তখন আর আমি কিছুই বুঝতেছি না। মনে মনে শুধু আমি বলতেছি যে খোদা, এটা কি আমার শেষ রাত্র, আমি কি আর সকাল দেখতে পারবো নাকি পারবো না। তো এই জিনিসটাই আমি শুধু বারবার মনে মনে বলতেছি, বাট কোনো চূড়া আমার মনে আসতেছে না ওই মুহূর্তে, যদিও অনেক চূড়াই আমার মুখস্থ। তো তারপরও আমি কিছুই পারতেছি না। তো যাক একটা পর্যায়ে মানে যে যাওয়ার জন্য চারজনই মোটামুটি দুই জানালায় গিয়া দুইজন দুইজন চারজন দাঁড়ায় গেল। তো দাঁড়ায় যাওয়ার পরে আমি দেখতেই ছিলাম তাকায়া জানালার দিকে, আর ওরাও আমার দিকেই মানে রাগান্বিত চোখে তাকানো ছিল। তো একটা পর্যায়ে দেখলাম যে আমি আসলে চোখ বন্ধ করে আবার চোখটা খুলতে খুলতেই এই সেকেন্ডের মধ্যেই তারা হাওয়া হয়ে গেল। আসলে মানে জানালা দিয়া যদি বের হয়েই যেত তাহলে তো জানালাটা খুলতো বা কোনো আওয়াজ আমি পেতাম, কিন্তু আসলে দেখা গেল কোনো কিছুই ছিল না, মানে হুট করে সেকেন্ডের ভিতরেই অদৃশ্য। আচ্ছা। তো অদৃশ্য হওয়ার পরে প্রায় আরো 10 মিনিট পরে আমি শরীরে শক্তি পেলাম বা মানে গলায় আমার আওয়াজ আসলো। তখন আমি মোবাইলটা হাতে নিলাম। তখন হাতে নিয়ে দেখতেছি প্রায় 4:30 থেকে 4:30 থেকে প্রায় 4:35 মতো বাজে। আচ্ছা। তো বাজার পরে ওই মুহূর্তে মানে আমি শোয়া থেকে উঠলাম। আমার রুমে যদিও ফ্যান চলতেছে, আর এমনিতেও মানে আমার রুমটা অনেক ঠান্ডা, কারণ দুপাশে জানালা আর খোলামেলা সব দিক, যার জন্য বাতাসটা একটু বেশিই থাকে। তো সম্পূর্ণ রুমে ফ্যান ছাড়া সত্ত্বেও মানে আমার শরীর এতটাই ঘামতেছে যে এক কথায় মানে আমার গোসলই হয়ে গেছে ওই মুহূর্তে। তো পরে রুম থেকে উঠলাম, উঠা শরীর মুছলাম, মুছার পরে মিডলের রুমে গেলাম, গিয়ে পানি খেটে এসে আবার শুলাম। তো শোয়ার পরে দেখা যাচ্ছে সকাল তখন 9:45 মতো বাজে। তো খালা যেহেতু পাশের বাসাতেই থাকে, খালা আবার আসছে, ছোট খালা। তো সে আইসা আমার ঘুম থেকে উঠানোর পরে মানে গায়ে হাত দিয়ে উনি বুঝতে পারলো যে কিছুটা জ্বর আছে। তো আমিও বাস আমার মতো উঠা গা গোসল ধুয়ে সকালে নাস্তা করেই অফিস চলে গেলাম। তো যাওয়ার পরে সারাদিন আমি আর ঠিকঠাক মতো আমার কোনো কাজকর্মে মন বসাতেও পারি নাই, আর কোনো কাজ করতেও পারি নাই। তো অফিস থেকে দেখা গেল বিকাল দিকে আমি এবার ছুটি নিয়ে বাসায় চলে আসলাম। চলে আসার পরে সেই দিন রাত্রে আমার অনেক জ্বর আসছিল। আসলে কি থেকে বা কি কারণে আমি কিছুই বুঝলাম না। তো জ্বরটা আসার পরে রাত্রে আবার খালা এসে অনেকক্ষণ ডাকাডাকি করলেন। তো করার পরে খালা আবার চলে গেলেন বিরক্ত হয়ে। একটা পর্যায়ে আমি উঠি নাই। তো খালা চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আমি ঘুম থেকে উঠলাম। উঠার পরে শুনতে পারলাম যে খালা আসছিল বাসায়, বকা দেওয়া ফিরে গেছে। আমি ঘুম থেকে উঠি নাই, সারাদিন না খাওয়া এই জন্য। তো পরে মুখ হাত ধুলাম, ধোয়ার পরে খালা আবার আসলো বাসায়, খাবারটা আবার দিলেন। তো খাবারটা আবার খাওয়া শেষ করলাম। তারপরের দিন আমি আবার আমার খালতো ভাইকে বললাম যে তুমি একটু থাকো আমার সাথে আজকে, আমি আসলে ভয় পাইছি অনেক। তো আজকে দেখি আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটে কিনা। তো সেই দিন রাত্রে ওই ধরনের কোনো ঘটনাই আর ঘটে নাই, কিন্তু জানালায় যেই ছোট কণা বা পাথর জাতীয় জিনিস ছুড়লে যেরকম একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা কিন্তু ঠিকই ছিল, মানে আগের তুলনায় অনেকটা কম। তো সেই আওয়াজটা আমি আজকে প্রায় 1.5 বছর যাবত এই বাসায়, এই এখনো মানে আজকে সন্ধ্যা পর্যন্ত আওয়াজটা আমি শুই না, তারপরে আসছি। তো
তো আওয়াজটা আমার এখনো যায় নাই, কিন্তু কি জন্য এই আওয়াজটা বা কোন কারণে সেটা এখনো আমি বুঝতে পারি নাই। তো আসলে যদি আপনাদের কারো কাছে এইটার কোনো ব্যাখ্যা থাকে তাহলে জানাবেন, খুবই উপকৃত হব। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং এটাও একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা। তো আমরা শুনে আসি ঘটনাটি, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। জি শ্রোতা বন্ধুরা, এখনকার গল্পটিও একটি 100 বছর আগের একটি ঘটনা। ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিককে নিয়ে। তো ঘটনার মধ্যে সর্বপ্রথমে আসেন হরিলাল নামের একজন ব্যক্তি, যিনি দেখতে অসম্ভব সুদর্শন ছিলেন। দেখতে এতটাই সুদর্শন ছিলেন যে দৃষ্টি এড়ানো তার কাছ থেকে আসলে অসম্ভব। সেই হরিলাল যখন খুব এতটা সুদর্শনের কারণে যখন সে চলাফেরা করতো, তা একসময় তার দিকে একটা পরীর নজর পড়ে। সে পরীটা একসময় তাকে তুলে নিয়ে চলে যায়, কিন্তু সে পরী তাকে তুলে নিয়ে চলে যাওয়ার পর দীর্ঘদিন সেই এলাকাতে বা তার পরিবারের মধ্যে কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এমন সময় যে পরীদের রাজ্যে সেই হরিলালকে নিয়ে যাওয়া হয়, সে পরীদের রাজ্যে হরিলালকে নিয়ে গিয়ে তার মতি ভ্রম করে তাকে অনেক ব্ল্যাক ম্যাজিক শেখানো হচ্ছিল। যে পরীটা তাকে নিয়ে যায় তাকে বিয়ে করার একটা মানসিকতা থাকে, সে পরীটা চাচ্ছিল তাকে বিয়ে করবে, এবং তাকে পরীদের রাজ্যে নিয়ে তাকে অনেকগুলো ব্ল্যাক ম্যাজিক শেখানো হয়। কিন্তু সেই যে পরীটা হরিলালকে নিয়ে যান, সেই পরীদের রাজ্যের অন্য আরেকটা পরী হরিলালকে দেখে পছন্দ করে ফেলেন, এবং সেই দুটো পরীর মধ্যে যে হরিলালকে যে নিয়ে যায় এবং যে হরিলালকে দেখে পছন্দ করে, সেই দুটো পরীর মধ্যে তাদের মধ্যে আবার কিছুটা রেষারেষির সৃষ্টি হয় যে হরিলালকে ওই পরীটা বিয়ে করবে। হরিলাল এতটা সুদর্শন ছিল। তো সেই মুহূর্তে একসময় অপোজিশনে যেই পরীটা ছিল, একসময় যখন বুঝতে পারে যে না, হরিলালকে পাওয়া সম্ভব নয়, কারণ যে পরীটা হরিলালকে নিয়ে এসেছে সে তাকে সেই সুযোগটা দিচ্ছে না। একসময় যে পরীটা একসময় তাকে দেখে পছন্দ করে, সেই পরীটা একসময় হরিলালের মতি ভ্রমটাকে ভালো করে তাকে বলে দেয় যে তুমি আসলে এই রাজ্যের নয়, তুমি মানুষ নয়, তোমাকে এই প্ল্যান করে এই বইটা তোমাকে নিয়ে আসছে। তখন হরিলাল বলে আমি এখন কি করবো, আমি আমার রাজ্যে চলে যেতে চাই। আমার মানসিক পরিবর্তন আসার পর সে বলে যে আমি মানব জীবনে আমি চলে যাব। তো সেই ক্ষেত্রে হরিলালকে বলে যে আমি তোমাকে যেই ব্ল্যাক ম্যাজিক গুলা শেখানো হয়েছে, আমি সেই ম্যাজিক গুলাকে তোমাকে আমি নষ্ট করছি না, সেই জাদু বিদ্যাগুলো তোমার মধ্যেই থাকবে, কিন্তু তোমাকে মানব জীবনে তোমাকে পাঠিয়ে দেওয়ার পর তুমি সেখানে গিয়ে বিয়ে করতে পারবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি মানুষের উপকার করবে। এই ধরনের একটা প্রতিশ্রুতি দিয়ে হরিলালকে তাদের গ্রামে পাঠিয়ে দেওয়া হয়, এবং বলে যে আমি যদি আমার গ্রামে গিয়ে আমার পরিচয় দিয়ে আমাকে মানুষ চিনবে কিভাবে, আমি তো অনেক দিন হয়ে গেছে আমি আমার এলাকা থেকে বিচ্যুত হয়ে আছি। তো সেই ক্ষেত্রে বলে যে তুমি তোমাদের এলাকায় গিয়ে তোমার পরিচয় দিবে বা তোমার সমস্ত কথাগুলো বলার পর মানুষ চিনবে। আর কিন্তু তুমি সর্বপ্রথম তুমি যাওয়ার একটা নজির দেখাতে হবে যে তুমি তোমাদের গ্রামের একটা বাঁশ ঝাড়ের সামনে গিয়ে সেখানে 3টা তুড়ি দিবে। 3টা তুড়ি দেওয়ার সাথে সাথে বাঁশ ঝাড়ের প্রত্যেকটা বাঁশ একটার পর একটা ছিঁড়ে যায়। তো সেই চিড়ে যাওয়ার শব্দে, প্রচন্ড শব্দে রাতের বেলা গ্রামবাসী জড়ো হয়। জড়ো হওয়ার পর এসে দেখে যে এখানে একটা লোক পড়ে আছে। তারপর হরিলাল সবাইকে পরিচয় দেয় যে আমি এই ছেলে, ও এত বছর আগে আমি এখানে ছিলাম, আমাকে এভাবে পরি আমাকে ধরে নিয়ে চলে যায়। এরপর হরিলাল একসময় অবিবাহিত থেকে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে সে এখানে চলে আসে, এবং সে একসময় কালী সাধকে পরিণত হয়। সে খুব একজন ভালো কালী সাধক, এবং মানুষের উপকার করার জন্য সেই ব্ল্যাক ম্যাজিকটাকে ইউজ করা হয়। এই ছিল হরিলালের জীবন, কালী সাধকে হরিলাল পরিণত হওয়ার ঘটনা। এর পরবর্তীতে আসে পরিণত সময়ে একসময় আসে যে পার্শ্ববর্তী একটা গ্রামের একটা ছেলেকে ব্ল্যাক ম্যাজিক করা হয়। সেই ছেলেটা এতটাই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছিল যে সে যখন মানুষের সাথে কথা বলতো, যেই মানুষের গায়ে সেই আক্রান্ত ব্যক্তিটা থুথু ছিটে যেত, সেই মানুষের অসম্ভব ভয়ানক প্রকৃতির স্কিন রোগ হতো। তো এই ধরনের অসম্ভব সমস্যার জন্য সেই পাশের গ্রামের অসুস্থ ছেলেটাকে নিয়ে হরিলাল সেই কালী সাধকের কাছে নিয়ে আসা হয়, এবং হরিলাল বলে যে ওকে আমি ট্রিটমেন্ট করার জন্য আমার প্রয়োজনীয় কিছু জিনিস লাগবে, যেমন 10টা মোমবাতি, আগরবাতি, তারপর সরষের তেল, এগুলো নিয়ে আসতে বলা হয়, এবং বলা হয় যে অমাবস্যা রাতে নিয়ে আসার জন্য। যখন হরিলালের কাছে সেই অসুস্থ ছেলেটাকে নিয়ে আসা হয় অমাবস্যা রাতে, তো হরিলাল সেই অসুস্থ ছেলেটাকে একটা
শ্মশানের মধ্যে গোল সার্কেল করে গোলাকৃতির বৃত্তাকার করে সেখানে শুইয়ে দিয়ে বলে যে আমি ওকে দিয়ে যখন আমার ট্রিটমেন্ট শুরু করব, ট্রিটমেন্ট শুরু করার পর এক সময় শ্মশানের পাশে একটা পুকুর থাকে, তো আমি যখন ওকে ট্রিটমেন্ট করতে করতে আমি এক সময় যখন শুয়ে পড়ব, শ্মশানের মধ্যে কালী পূজা করার সময় যখন সনাতন ধর্মাবলম্বীরা কালী পূজা করে, রাসেল ভাই দেখবেন ওখানে বলি দেওয়ার জন্য এক ধরনের খড়গ থাকে, তো সেখানে বলে যে আমি যখন ওকে ট্রিটমেন্ট করতে করতে সেন্সলেস হয়ে যাব তখন সেই খড়গের মধ্যে মানে ইসেকে এই কালী সাধককে রেখে আমাকে বলি দিতে হবে, আচ্ছা। তার মানে জবাই করতে হবে। তো জবাই করার সাথে সাথে সেই সার্কেলের মধ্যে শুয়ে থাকা অসুস্থ ছেলেটাকে আমার গায়ের রক্ত ওর গায়ে কিছুটা মেখে দিয়ে যতটা দ্রুত সম্ভব আমাকে সেই শ্মশানের পাশের পুকুরে ফেলে দিবে। সেই শ্মশানের পাশের পুকুরে ফেলে দিয়ে হরিলালকে যখন সেই শ্মশানের পাশের পুকুরে ফেলে দেওয়ার পর পরবর্তী অমাবস্যার সময় সেই অসুস্থ ছেলেটার আত্মীয় স্বজনকে আসার প্রতিশ্রুতি দিয়ে দেয়। যথারীতি এটাই হয় এবং সেই অসুস্থ ছেলেটার লোকজন ওনার সেন্সলেস হয়ে যাওয়ার পর হরিলালকে সেই খড়গের মধ্যে নিয়ে তাকে বলি দিয়ে সেই রক্তটা ওর গায়ে মেখে দিয়ে হরিলালকে যথারীতি খুব দ্রুত পুকুরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর পরবর্তী অমাবস্যাতে যখন আসেন দেখা যায় যে সেই কালী সাধক তান্ত্রিক ব্যক্তিটা অসম্ভব পরিমাণে কাতরানো অবস্থায়, প্রায় আধমরা অবস্থা, সেই আধমরা অবস্থাতে হরিলালকে সেই বৃত্তাকারের মধ্যে আটকানো অবস্থাতে আছে। হরিলালও মোটামুটি সুস্থ হয়ে আছে, প্রায় অনেক দিন 14-15 দিন চলে যায়। তো হরিলালও সেই মোটামুটি সুস্থ অবস্থায়, কিন্তু সেই তান্ত্রিক সাধক অসুস্থ পরিমাণের মারাত্মক, এবং সেই অসুস্থ উনি থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু অসুস্থ সেই ছেলেটা সুস্থ হয়ে উঠছিল এবং তার চারিপাশে যে গোলাকৃতির যে বৃত্তটা এঁকে দেওয়া হয় সেটার আশেপাশে বেশ কতগুলো ইঁদুর, যেটা পরবর্তীতে সেই তান্ত্রিক সাধকটা বলে যে ওকে বাঁচানোর জন্য, ওকে সুস্থ করার জন্য আমার অনেক কষ্ট হয়েছে এবং আপনাদের আত্মীয়দের মধ্যেই কেউ একজন ওকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু ওই অসুস্থ ছেলেটার আত্মীয় স্বজন বলে যে কে করেছে সেই নামটা আমাদেরকে একটু বলেন, কিন্তু তান্ত্রিক সাধক অনেক অনুরোধ করার পরিপ্রেক্ষিতে সে নামটা বলেনি। আর যে ইঁদুরগুলো আশেপাশে ছিল সেই এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ইঁদুরগুলো কেন ছিল? যে ইঁদুরগুলো তার আশেপাশে ছিল এই ইঁদুরগুলোকে প্রত্যেকটা ইঁদুরকে তার কপালের মধ্যে সিঁদুর মাখানো ছিল। আচ্ছা, কারণ এই সিঁদুরগুলো মাখিয়ে এই বন্য ইঁদুরগুলোকে ছেড়ে দেওয়া হয়, এই প্রত্যেকটা ইঁদুর এক একটা জায়গায় এক এক রকম করে ছড়িয়ে ছিটে চলে যায়, কেননা এই প্রত্যেকটা ইঁদুরকে খুঁজে পাওয়া অসম্ভব আর এই ছেলেটাকে বাঁচানোটাও ছিল অসম্ভব। এই ধারণাটা ইঁদুর না পাওয়া গেলে তো বাঁচানো সম্ভব হবে না, কখনোই না। এটার পরিপ্রেক্ষিতেই সেই ছেলেটাকে ব্ল্যাক ম্যাজিক করে তার মৃত্যু মুখে ছেড়ে দেওয়া হচ্ছিল, কিন্তু এই তান্ত্রিক সাধকের অসম্ভব পরিশ্রমের পরিপ্রেক্ষিতে ছেলেটাকে সুস্থ করে তোলা হয়। আর পরবর্তীতে আরেকটা কথা জানা যায় যে পরবর্তীতে এই তান্ত্রিক সাধকটা একসময় নাকি যে পরীটা ওনাকে নিয়ে প্রথমে চলে গিয়েছিল সেই পরীটার হাতেই নাকি তান্ত্রিক সাধকটা একসময় ভুলক্রমে সে তার নিজের শরীর বন্ধ করতে ভুলে যান। সে ভুলে যাওয়ার কারণে একসময় সেই পরীটার হাতেই নাকি তার মৃত্যু হয়। ওকে, ইটস আ বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাব একটা আবার হচ্ছে বিরতিতে, তবে তার আগে জানিয়ে দিই যে আমরা আবার চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। তার আরো একটা ঘটনা আছে না, আরেকটা ঘটনা আছে বোধহয় না, সেই ঘটনাটা আমরা শুনে ফেলি, তারপরে আমরা মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসবো। আমার এইবারের আমার এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা মহাসড়ক রিলেটেড। আমরা অফিসের কিছু কালিগ একটা বাসে করে, মিনি বাসে করে, 24 জনের একটা মিনি বাসে করে আমরা ভারতের দিকে যাচ্ছিলাম, বেনাপোল বর্ডার ক্রস করে কলকাতা যাওয়ার জন্য। তো আমরা এখানে রাত্রেবেলা একটু লেট নাইট আমরা রওনা দিয়েছিলাম, কারণ যেতে আমরা সকালবেলা ওখানে পৌঁছালে বর্ডার ক্রস করতে পারি, আমাদের বেশি সময় যাতে নষ্ট হয়। তো আমরা এখান থেকে রওনা দেওয়ার পরে আমরা অ্যারাউন্ড 3:30 পরে পদ্মা ক্রস করেছিলাম, ফেরি ক্রস করেছিলাম। ফেরি ক্রস করে কিছুক্ষণ পরেই, মানে জাস্ট 5-10 মিনিটস আমরা হার্ডলি ড্রাইভ করেছিলাম। তারপর আমরা আমাদের বাসের পিছে থেকে একটা অ্যাম্বুলেন্স প্রচন্ড জোরে হর্ন দিয়ে যাচ্ছে। সো আমাদের যে সুপারভাইজার ছিল সে আমাদের ড্রাইভারকে বলছে যে ভাই আপনি গাড়িটাকে সাইড দিয়ে দেন, ও দেখেন না কত বারবার করছে, হর্ন দিচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল ড্রাইভার মানুষ, সে অ্যারোগেন্স, না আমি কেন তাকে সাইড দিব। তো আমাদের সুপারভাইজার একবার পিছে ঘুরে দেখলো যে এটা একটা অ্যাম্বুলেন্স। তো সে বলে যে ভাই অ্যাম্বুলেন্স সাইড দিয়ে দেন, রোগী মানুষও থাকতে পারে। তো উনি সাইড দিয়ে দিল, আমার ড্রাইভার সাইড দিয়ে দিল। তো গাড়িটা আমাদেরকে ক্রস করে সামনে চলে গেল। বলে রাখছি যে আমি ফ্রন্ট সিটে ছিলাম এবং আমার সাথে আমার খুব ক্লোজ একজন কলিগ ছিল, আমরা দুজনেই জেগেছিলাম, গল্প করছিলাম। আমরা দেখছিলাম যে আমাদের সামনে অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং বাসের আলোতে আমরা
স্পষ্ট অ্যাম্বুলেন্সকে দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, দুটোটাই আমরা মানে দুটোটাই আমরা খুব সুন্দর করে লক্ষ্য করছি, নাম্বার দেওয়া সবকিছু। কিছুক্ষণ পর একেবারে চোখের সামনে থেকে রাসেল ভাই গাড়িটা একদম ভ্যানিশ, নাই, একেবারে কিছু নাই যাতে ওখানে, মুহূর্তের মধ্যে একদম মুহূর্তের মধ্যে। এটা দেখার পর সুপারভাইজার একটু শকড, মোস্ট প্রবলেম সুপারভাইজার নতুন ছিল। সে ড্রাইভার বলছে ভাই এটা কি হলো? তো ড্রাইভার বললো এগুলো হয় রাস্তাঘাটে, এগুলো হয়, এগুলোর দিকে এত নজর দিতে নেই, চুপচাপ থাক, শান্ত থাক। তো এটার পর থেকে দেখলাম যে সুপারভাইজার নিজে একটু মানে কেমন গুটিয়ে গেল, ইঞ্জিনের উপর বসে পড়লো। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দেখলাম যে ওই অ্যাম্বুলেন্স রাসেল ভাই রাস্তার এক পাশে উল্টে পড়ে আছে এবং একজন ওয়ার্ড বয় সে হাত দিয়ে আমাদের বাসকে থামানোর চেষ্টা করছে যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের হেল্পের দরকার। তো আমাদের ড্রাইভার কি করলো, ক্রস করে, খুব দ্রুত ক্রস করে চলে গেছে ওই অ্যাম্বুলেন্সকে। তো এটা দেখে সুপারভাইজার আবার একটু রেগে গেল। সুপারভাইজার রেগে বললো আরে আপনি দেখছেন ভাই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি গাড়ি থামাবেন, এটা কোনো কথা হলো? মানবতা বলে কিছু আছে? তো ড্রাইভার বারবার ওনাকে এটা বুঝাচ্ছে যে ভাই এগুলো নিয়ে তুই মাথায় ঘামাইস না, তুই তো দেখছিস কি হয়েছে, কিন্তু তারপর ওর এটা মাথায় ঢুকতেছে না। তো যেহেতু এই আলাপ এতটুকু চলছে, তো গাড়িটা বেশ অনেকটুকু সামনে চলে গেছে, আমাদের গাড়ি বেশ ফাস্ট ছিল। তো কিছুক্ষণ পরে যখন এই আমরা চিল্লাচিল্লি সুপারভাইজার এবং ড্রাইভারের আওয়াজ শুনে কয়েকজন স্যার, আমাদের সিনিয়র স্যার ছিলেন, ওনারা জিজ্ঞেস করছে। তারা জিজ্ঞেস করলেন যে ভাই কি সমস্যা? তো এরকম স্যার আমাদের একটা অ্যাম্বুলেন্স পিছিয়ে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি থামাচ্ছে না। তো স্যাররা বলেন যে না এটা তো কোনো ইয়ে না, তুমি গাড়ি ব্যাক করো। তো আমরা গাড়ি ব্যাক করে আবার ফিরে আসলাম এবং ওই স্পটে এসে দেখি রাসেল ভাই দেয়ার ইজ নাথিং, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে, পড়ে গেলে একটা ট্রাক বা একটা লরি সেটাকে নিয়ে যাবে, যতটুকু সময় প্রয়োজন তাও যায়নি। এখানে কোনো চিহ্ন নেই যে একটা গাড়ি পড়ে গেছে, কেউ আহত হয়েছে, কোনো গাড়ি গাছে ধাক্কা খেয়েছে, রোডে ধাক্কা খেয়েছে, কোনো কিছুর কোনো চিহ্ন নেই, কমপ্লিটলি ভ্যানিশড। তো এটার পরে আমাদের যে সুপারভাইজার ছিল যথেষ্ট ইয়ে হয়েছে এবং ক্যালকাটা যাওয়ার পরে সে অসুস্থ ছিল এবং সে এতটাই অসুস্থ ছিল যে অলমোস্ট সে 6 মাসের মতো অসুস্থ ছিল এবং তার হাফ বডি প্যারালাইজড হয়ে গেছে। ও মাই গড। এবং সে ক্যালকাটায় ট্রিটমেন্টে ছিল, এখন কিছুদিন আগে সে ট্রিটমেন্ট শেষ করে দেশে ব্যাক করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাই আমাদের মঈনুদ্দিন ভাইয়ের কাছে। এবার আমরা সেই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা শুনবো এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে আরো ঘটনা হয়তো পরে থাকতেও পারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। আরেকবার শুরু করতে হবে। হ্যাঁ, কলেজে পড়ুয়া ছাত্রী, তো উনি একজন তান্ত্রিকের কাছে গেছেন ওনার একজন ছেলে বন্ধুকে তার মনের ভিতরে আনার জন্য, তার প্রেমে যেন সে আকৃষ্ট হয়, তাকে ভালোবাসে, সেই জন্য তাকে ভুলে না যায়। তো সে তান্ত্রিক তার কাছ থেকে বললো যে ঠিক আছে আমি এনে দেবো, তোমার মাথার চুল দিয়ে যাও। তার কপালের উপর থেকে সে মাথার চুল নিয়ে গেছে এবং নাম নিল, তার নাম, তার মার নাম নিল। উনি যখন দেওয়ার পরে সে তান্ত্রিক তার কাছ থেকে যখন বললো যে আমি এই কাজটা করে দিতেছি, তো রাত্রে 8টার দিকে ওই মেয়ের ভাই আমাকে ফোন করে যে এক্ষুনি এই মুহূর্তে আপনি আমাদের বাসায় আসেন। আমি বলছি এটা তো সম্ভব না, রাত 8টা বাজে, এখন তো কোনো মতে আমি আসতে পারবো না, আমি সকালে আসবো। তো ভাই বলতেছে আমার বোনের অবস্থা প্রচন্ড খারাপ, খুবই অস্থিরতা, সে ঘর থেকে বাইরে চলে যেতেছে, এমনকি আমরা একটা ঘরের মধ্যে জিন দেখতে পাইলাম, আর আমার বোন অন্য একটা কি তান্ত্রিকের নাম বলে বলে চিৎকার পারতেছে, আসলে আমার জন্য উপকার হয়। তেমন এখন কোনো পক্ষে সম্ভব না, তুমি একটা কাজ করো, এই ফোনটা তোমার বোনের কাছে দাও। যখন ফোনটা ওর বোনের কাছে দিলাম, তার সাথে 2টা কথা বললাম, তখন সে স্থির হয়ে থাকলো। পরে সকালবেলা আমি তার বাসায় যাই, যখন আমি তার বিছানার উপরে বসি, বিছানায় বসার পর পুরো আমার শরীরটার মধ্যে তার বিছানার থেকে গরম বাতাস চলে আসতেছে। তখন আমি খুব অস্থিরতা করি যে বিষয়টা কি, বিছানার মধ্যে কি আছে। তখন আমি তার ঘরের লোকদেরকে বললাম এক কাজ করেন, মেয়েটাকে খাট থেকে নামান এবং বিছানাটা পরিষ্কার করে নেন। বিছানা যখন পরিষ্কার করলো কিছু দেখা গেল না, তখন বললাম যে জাজিমের ভিতর দেখেন কোথাও ছেঁড়া ফাড়া আছে কিনা, এটা ভিতরে হাত দিয়ে দেখেন কি আছে। যখন জাজিমটার ভিতরে হাত দিয়ে দেখলো, সেটা মাদলির ভিতরে এই মেয়ের যে মাথার চুল নেওয়া হয়েছিল সেই মাথার চুল আছে এবং গাছের শেকড় আছে।
যে তান্ত্রিকের কাছে যে মেয়েটি গিয়েছিল সেটা জিনের চালার মাধ্যমে কালো জাদু করে সেই মাদুলিটা ঘরের মধ্যে রাখা হয়। আর সেই রাত্রিতেই তার ঘর যে জানলা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, জানালা ফুটো করে, গ্লাসটাকে ফুটো করে সেই জিনটা চলে আসে ঘরের ভিতরে। মেয়েটা সেই জিনটাকে দেখতেছে, সে তার তান্ত্রিক যার কাছে গিয়েছিল সে তাকে দেখতেছে, আর তার ঘরের ফ্যামিলি সবাই দেখতেছে এটা একটা বদ জিনের মতো দেখতে, খুব খারাপ অবস্থা। ওরা সবাই ভয় পাইতেছিল, কিন্তু মেয়েটাই শুধু বলতেছিল, আপনি এত রাত আমার ঘরে কেন আসলেন, কি প্রয়োজন? উনি এক্ষুনি চলে যেতে চেয়েছিল বাসার থেকে, যে ঠিক আছে আমি আপনার সাথে চলে যেতেছি। মেয়েটা বারবার বলতেছে দরজা খুলে দাও, আমি তান্ত্রিকের সাথে বাইরে যাবো। তো ওরা সবাই অবাক যে আমরা তান্ত্রিক বা কোনো কিছু দেখতেছি না, যার নাম বলতেছে আমরা কিছুই দেখতেছি না, আমরা তো বদ জিন একটা দেখতেছি, খারাপ কেমন দেখা যায়, আর ও কি বলতেছে। তখন ওই মেয়েটাকে আমি যখন বললাম ঠিক আছে যাও তুমি উজু করে আসো, আমি তোমাকে দেখব। যখন সে উজু করার জন্য ঘর থেকে ওয়াশরুমের দিকে যায়, তখন সামনের দিক থেকে তাকে ধাক্কা মারে। সামনের দিক থেকে যখন ধাক্কা মারে সে পড়ে যায়, তখন তার গার্জেনদের বললাম তাকে তুলে উঠিয়ে আপনার সাথে 2 জন মিলে যান, তাকে উজু করে নিয়ে আসেন। তখন তারা উঠে উজু করে নিয়ে আসার পরে আমি তখন ওই জায়গায় যেখান থেকে ও ধাক্কা মেরে পড়ে গেছিল, আমি সেই জায়গাটাতে যাই। সেই জায়গায় গিয়ে আমি ঘোরাঘুরি করি যে দেখি কি আছে। আমি ওই ঘরটা তো যেখান থেকে ও পড়ে গেল সেখানেও আমি দেখতে পেলাম যে একই অবস্থা, যে প্রচন্ড গরম বাতাস বেরিয়েছে। আচ্ছা, তখন আমি দেখতেছি ওই জিন যে পাঠানো হয়েছিল চালান করে সেই ঘরের মধ্যে সে এখনো আছে। পরবর্তীতে মেয়েটাকে যখন উজু করে বসালাম, বসিয়ে আমি যখন বসছে তখন আমি তার গালের মধ্যে ব্রণের মতো একেবারে খুব এখনই সেই গালগুলো থেকে লাল লাল দাগ ব্রণ গুলো এক্ষুনি উঠা মাত্র উঠছে, তখন দেখলাম যে সেই জিনটা তাকে চর মারছিল। আচ্ছা, চর মার থেকে উঠছে ওই জিনিসগুলো গাল, এই যে এখন যে চর মারছে, চর মেরে যে ওকে ফেলে দিছিল সেটাই এখন একেবারে দাগটা। পরবর্তীতে আমি যখন বসে তাকে মাথায় হাত রেখে যে তদবিরটা করলাম এবং বললাম যে এটা ছেলেটা ওকে হয়তো ভালোবাসে, আর যার কারণে ওর জন্য এই কালো জাদুটা অর্থাৎ এই কাজটা করেছে। তখন আমি বসে খবরটাই নিয়েছি এবং মেয়েকে যখন জিজ্ঞেস করলাম, তখন মেয়েটা আমাকে সত্য কথাই বলছে যে আমি এরকম এই কাজটা করেছি, ওই তান্ত্রিকের কাছ থেকে এই জিনিসটা করলাম। তখন বললাম যে মাদুলির ভিতরে যে আপনার চুল দেখতে পেলেন, অনেকগুলো চুল এবং শেকড় বেকড়, সেই তান্ত্রিক এই মেয়েটাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, মেয়েটা যেন তান্ত্রিকের হয়ে যায়, মেয়েটা যেন তান্ত্রিকের কাছে চলে যায়, সেই জন্য এই তান্ত্রিক এই কালো জাদুটা করেছে, জিনটাকে পাঠাইছে তাকে নেওয়ার জন্য। আচ্ছা, এটাই ছিল ঘটনা, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু ফেসবুক দেখে নেই এবং ফেসবুকের পরে আমাদের চমৎকার আরো কিছু ঘটনা রয়েছে এবং আমাদের নতুন কিছু গেস্ট রয়েছে, তারাও আসবেন মিরপুর থেকে। কিছু নেই তো, যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। এক সেকেন্ড। জি শ্রোতা বন্ধুরা, আমি সঞ্জয় বলছি। আমি এসেছি যাত্রাবাড়ি থেকে এবং আমি বিশেষ একটি প্রতিষ্ঠানে, আমি একটি সরকারি চাকরি করি এবং আমি একটি বাংলাদেশের বিশেষ পরিচিত প্রতিষ্ঠানে চাকরি করছি। তো আমি সঙ্গত কারণে প্রতিষ্ঠানের নামটি বলতে চাচ্ছি না, তবে আমি আমার আরো একটি বিশেষ পরিচয় হচ্ছে যে নতুন বাজারে ভাটারাতে একটা সঙ্গীত শিক্ষা দেওয়ার সঙ্গীতার নামে আমরা ঘটনায় যাব। প্লিজ ঘটনায় যাব আমরা। প্রথমত আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি, অনেকদিন আগে, আজ থেকে প্রায় 70-80 বছর আগের কথা। তো তখন আমি 97-98 দিকে গ্রামের বাড়ি যাই, আমার দাদুর কাছে 2টো গল্প শোনা। এর মধ্যে আমি প্রথম গল্পটা শেয়ার করছি। আজ থেকে অনেক আগে, যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশ থেকে অনেক লোক চলে যেতেন, সেখানে যাওয়ার পরে ভারত সরকার অনেককেই কাউকে থাকার জন্য জমি কিংবা কৃষি কাজ করার জন্য গরু, তারপর ঘর তোলার জন্য টিন, নানা বিষয় দিয়ে তাদেরকে ওখানে বসবাস করার মতো সুবিধা করে দিতেন। তো সেই ক্ষেত্রে আমার পরিচিত যে ব্যক্তির কাছে আমি ঘটনাটা শুনেছি, যে আমার দাদুর কাছে থেকে ওটা কালেক্ট করা, তো
সেখান থেকে ওনারা গ্রামের মানুষ বলে তারা প্রচন্ড সাহসী ছিলেন এবং সবসময় ম্যাক্সিমাম সময় দেখা তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো ঘটতো। যেমন রাতের বেলা কখনো তারা ঘুমানোর পরে শুনতে পেত যে দরজার সামনে দিয়ে কেউ এসে নক করছে। আবার কখনো যখন নাকি মাটির চুলোতে তারা রান্না করতো, তো পেছন দিয়ে অনেক সময় কেউ একজনকে এসে ডাক দিত, কিংবা যিনি রান্না করতেন তার শাড়ির আঁচল ধরে টান দিত। তার রান্নার যখন মাছ রান্না হতো, মাছ ভাজা রেখে দিয়ে চলে যেত, এমন সময় দেখা যেত যে মাছ পাওয়া যাচ্ছে না। তো এই ধরনের নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটতো, যেগুলা তারা ফেস করতো এবং গ্রামের মানুষ বলে খুব সাহসী থাকার কারণে সেটা নিয়ে তারা বিব্রত হতো না। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা যেটা, যে যারা এমনিতে সনাতন ধর্মাবলম্বী তারা একটা বিশেষ বিষয় সম্পর্কে জানেন, যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানকে সনাতন ধর্মাবলম্বীদের সেই শব্দে বলা হয় হরি সভা। সেই হরি সভা শেষ করে আসার পর ম্যাক্সিমাম সময় অনেক রাত হতো। তো সেই ঘরের কর্তা যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হরি সভা শেষ করে রাস্তা দিয়ে আসতেন, অনেক শ্মশানের সামনে দিয়ে, অনেক পুকুরের সামনে দিয়ে, অনেক বাঁশ ঝাড়ের সামনে দিয়েও সে আসতেন। তো সেই সময়গুলোতে রাতের বেলা অনেক ভৌতিক কার্যক্রমের সম্মুখীন হতেন। তো একদিন তার মাথার মধ্যে একটি বুদ্ধি ঢুকলো যে আমি একটা খারাপ রাস্তা আছে, সে রাস্তার সামনে দিয়ে সে যাবে। তো ভাবলো যে আমি এদিক দিয়ে যাব, আমি অন্য রাস্তা দিয়ে যাব না, যদিও অন্য রাস্তা দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে। তো একদিন উনি যখন বাঁশ ঝাড়ের নিচে দিয়ে আসছিলেন, সেই মুহূর্তে একটা বাঁশ নিচু হয়ে যায়। তো নিচু হয়ে যাওয়ার পরে সে বাঁশটাকে এড়িয়ে যে চলে যাবে, সেই বাধাটা আসছিল বারবার, যে বাঁশের সামনে যখন উনি যায় বাঁশটা উঁচু হয়ে যায় কিংবা নিচু হয়ে যায়, ওনাকে যাওয়ার জন্য রাস্তা দিচ্ছিল না। তো এমন পরিস্থিতিতেও সে খুব সাহস দেখে বাঁশের সামনে দিয়ে সে চলে আসে। কিংবা অনেক সময় দেখা যায় যে পুকুর পাড়ের সামনে দিয়ে আসার সময়, পুকুর পাড়ে একদিন উনি দেখতে পান যে পুকুরের সামনে বসে, পাড়ের সামনে বসে একজন লোক তার নিজের পেট থেকে নাড়ি ভুড়ি বের করে নিজেই ধুচ্ছে। এগুলো সে দেখে ততটা ভয়ে ভীত সন্ত্রস্ত হতো না। তো এমন বিষয়াদি দেখতে দেখতে এক সময় অনেকদিন পর উনি রাস্তা দিয়ে, এমন হরিসভা শেষ করে রাস্তা দিয়ে আসার সময় একদিন দেখতেছে যে ওনার সামনে দিয়ে অনেক বড় একটা খাসি। সেটা দেখে উনি বুঝতে পারছে যে এই খাসির আকৃতিটা এতটাই বিকট আকৃতি, যা স্বাভাবিক কোনো বিষয় নয়। তো সেটা শোনার পর উনি এই খাসিটার সামনে গিয়ে দাঁড়ান এবং খাসিটা তার দিকে ঘুরে যখন তাকান, তো উনি তার পায়ের স্যান্ডেল দিয়ে খাসিটার গায়েটা পাড়ি দেন। এরপরে খাসিটা দৌড় দিয়ে পালিয়ে যায়, কিন্তু খাসিটা এতটাই বেশি রাগান্বিত হয়ে যায়, তো ওনার উপর খুব ক্ষিপ্ত হয়ে যান। সময় পেলেই তাকে ক্ষতি করবে, এই ধরনের বিষয় একটা ঘটে। তো একসময় আমরা বাইরে যে ঘটনাটা শুনলাম, আমরা সেই ঘটনাটি শুনি প্লিজ। সেটাই, হ্যাঁ, আমি আপনাকে তখন সংক্ষেপে বলি, সংক্ষেপে শুনি আমরা। তারপর উনি একসময় এই খাসিটার গায়ে যখন উনি স্যান্ডেল দিয়ে বাড়ি মারেন, বাড়ি দেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়েন, ধীরে ধীরে এতটাই অসুস্থ হয়ে পড়েন, এবং সেই বাসাতে তার প্রতিবেশীরাও খুব দূরে দূরে থাকতেন। সেই প্রতিবেশীগুলাও যে সচরাচর তার বাসায় এসে তাকে সাহায্য করবে, সেই সুযোগটাও হতো না। তো যখন নাকি একদিন রাতে ওই কর্তাটা খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে রাতের বেলায় মারা যান। মারা যাওয়ার পর তার দুটো ছোট ছোট সন্তান ছিলেন। মারা যাওয়ার পর রাতের বেলায় ওনার ওয়াইফ কান্নাকাটি করতেছে। তো কান্নাকাটি করার সাথে সাথেই এক সময় যে ওয়াইফটা জানালা দিয়ে দেখতে পারে যে জানালার পাশ দিয়ে অনেকগুলো এক পায়ে হেঁটে আসছে, এক পায়ে এবং তার এক হাতে বেশ কয়েকটা অশরীরী শরীর, আত্মার বিষয়টা হেঁটে আসছে। তো তাদের ঘরের ভেতর দিয়ে ঢুকবে, এই ধরনের উপক্রম দেখে ওয়াইফটা তার দুটো সন্তানকে নিয়ে গোয়াল ঘরে ঢুকে যায়। যে গরুর রাখা যে গোয়াল ঘরটা, গোয়াল ঘরে ঢুকে যায়। সেখানে গিয়ে তার দুটো সন্তানকে বুকে জড়িয়ে ধরে সে তার নিজের ভয় কাটানোর জন্য অপেক্ষা করছিল। আমি সময় ঘরের ভিতরে ঢুকে সেই অশরীরী বিষয়গুলা তার সেই লাশটাকে ধরে টেনে হিঁচড়ে খেয়ে ফেলে। এবং দুর্ভাগ্যবশত সেটা লাশটা খেয়ে ফেলার পরেও তার ওয়াইফটা তার কাছে আসতে পারেনি। এই বিষয়টা দেখে সে প্রচন্ড কান্নাকাটি করে, এবং যখন সেই ভৌতিক আত্মাগুলো ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন গোয়াল ঘরের দিকে তাকিয়ে তার দিকে তাকানো হয়, কিন্তু তাকে আর তেমন এফেক্ট করেনি। কিন্তু পরদিন মহিলাটা কান্নাকাটি করে সেই লাশটাকে আর প্রতিবেশীকে জানাতেও পারেনি। কান্নাকাটি করে মহিলাটা বাংলাদেশে চলে আসে, কিন্তু পরবর্তীতে জানা যায় যে ওই অশরীরী আত্মাগুলো নাকি ছিল সেই ভারতের পাশ দিয়ে রেল লাইন দিয়ে যাওয়া
বিভিন্ন সুইসাইড করা বা এমনিতে অ্যাক্সিডেন্টলি মৃত্যুবরণ করা মানুষের আত্মার অশরীরী বৈশিষ্ট্যের ভৌতিক বিষয়গুলো। এই ছিল আমার ঘটনা প্রথমটা। আচ্ছা, আমরা একটা অডিও ক্লিপে যাই এবং আমরা অডিও ক্লিপে যাই। আমরা শুরুতে এখন যেটা করব, চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, এবং প্রথম অতিথি হচ্ছে এর আগেও এসেছেন, আজকে অনেকদিন পরে তাকে পেয়েছি। চমৎকার